দর্শক আবার আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি মুরসালিন হক জুনায়েদ। দর্শক, জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে আমরা কথা বলি সমসাময়িক বিষয় নিয়ে, যে কোনো একটি ঘটনাকে তুলে নিয়ে আসি আলোচনায় এবং সেই ঘটনা এবং বিষয়ের ভবিষ্যৎ পরম্পরা ইতিবাচক নেতিবাচক কী ধরনের পরিস্থিতি হতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করেন স্টুডিওতে উপস্থিত আমাদের আমন্ত্রিত অতিথিরা। আজকের আলোচনার বিষয় ঐক্য অনৈক্যের রাজনীতি। এই বিষয়ে কথা বলার জন্য তিনজন অতিথি আমাদের সাথে স্টুডিওতে যুক্ত আছেন। শুরুতেই আমরা অতিথিদের সাথে পরিচিত হয়ে নিতে চাই। আমার পাশেই রয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিকুল ইসলাম মিথিল, আপনাকে স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। তার পাশেই রয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মাহমুদ স্বপন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আয়োজনে। এবং সবশেষে রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। দর্শক, আমাদের সহকর্মী সজল দাস একটি প্রতিবেদন করেছেন ঐক্যমতের সুপারিশে বিপরীত মেরুতে রাজনৈতিক দলগুলো, সংস্কার, নির্বাচন, রাষ্ট্রের নামসহ বিভিন্ন ইস্যুতে পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে বিএনপি, জামায়াত ও এনসিপি, যা ঐকমত্য কমিশনকে বেশ জটিল পরিস্থিতিতে ফেলবে বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। এক্ষেত্রে আলোচনার টেবিলেই সমাধানের কথা বলছেন তারা। প্রয়োজনে রাষ্ট্রবিজ্ঞানী, গবেষক সহ সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনার পরামর্শ দিয়েছেন তারা। আমরা প্রতিবেদনটি দেখে নিব। সংস্কার কমিশনের সুপারিশে নিজেদের মতামত জমা দিয়েছে বিএনপি, জামায়াত, এনসিপি সহ রাজনৈতিক দলগুলো, যেখানে অনেক বিষয়ে একমত হলেও গুরুত্বপূর্ণ মৌলিক কিছু ইস্যুতেই দলভেদে অবস্থান ভিন্ন। এই যেমন এনসিপি রাষ্ট্রের সাংবিধানিক নামের পরিবর্তন চাইলেও বিপরীত মত বিএনপির। সংস্কার ও নির্বাচন ইস্যুতে বিএনপি ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন চাইলেও বেশি সংস্কার ও গণহত্যার বিচারের আগে নির্বাচন চায় না এনসিপি। নির্বাচন ইস্যুতে জামায়াতের চাওয়া সংখ্যানুপাতিক ভোট, যদিও বিএনপি আর এনসিপির চাওয়া সংসদ নির্বাচন ও গণপরিষদ ভোট। এছাড়া ৭১-এর মহান মুক্তিযুদ্ধ নিয়েও রয়েছে পাল্টাপাল্টি অবস্থান। রাষ্ট্র গঠন, বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে রাজনৈতিক শক্তির মধ্যে ঐকমত্য চায় অন্তর্বর্তী সরকার, কিন্তু গুরুত্বপূর্ণ নানা বিষয়ে এমন বিপরীত অবস্থান ঐকমত্য সৃষ্টিতে বড় চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন এই রাজনীতি বিশ্লেষক। এই রাজনৈতিক দল তারা একটা নিজেদের আদর্শ নিয়ে রাজনীতি করছে। প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা আদর্শিক জায়গা আছে। এতগুলো মানুষকে, পথমতের মানুষকে একটা জায়গায় নিয়ে চলা এটা তো কঠিন। রাজনৈতিক সমঝোতা যদি তৈরি না হয় তাহলে এটি করা অনেক কঠিন ব্যাপার হবে। আলোচনার মাধ্যমেই সমাধান খোঁজার কথা বলছেন এই বিশ্লেষক। প্রয়োজনে রাষ্ট্রবিজ্ঞানী, গবেষক ও সুশীল সমাজের প্রতিনিধিদের মতামত নেয়ার কথা বলছেন তিনি। কোন দিকে এগিয়ে গেলে একটা সুন্দর, অর্থবহ, গ্রহণযোগ্য নির্বাচন জনগণের কাছে হবে এবং সেটা হবে সাস্টেইনেবল। কারণ তিন পক্ষই যদি এটা ভাবে সালিশ মানি তালগাছ আমার, তাহলে কিন্তু সমাধান হবে না। আলোচনায় বসতে হবে। আমি যে লজিকটা দিচ্ছি সেটা আমাকে কনভিন্স করতে হবে অডিয়েন্সকে। রাষ্ট্র পুনর্গঠন ও সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক শক্তির ঐকমত্যের কোনো বিকল্প নেই। তাই নিজেদের অবস্থানে অনড় না থেকে সমস্যা সমাধানে দলগুলোকে কিছুটা ছাড় দেওয়ার মানসিকতা রাখারও আহ্বান বিশ্লেষকদের। সজল দাস, নিউজ 24, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম। আগে সংস্কার নাকি নির্বাচন, গণপরিষদের মাধ্যমে সংবিধানের বিষয়ে সিদ্ধান্ত নাকি ভোটের পর সংসদে আলোচনা, আওয়ামী লীগ কি নিষিদ্ধ হবে নাকি ভিন্ন কোনো সিদ্ধান্ত আসবে দলটিকে নিয়ে। হঠাৎ রাজনীতি, অংশগ্রহণমূলক নির্বাচন এবং সেনাবাহিনী যুক্ত হয়ে গেছে একে অপরের সাথে। এ সব কিছু ঘিরে চলমান রাজনীতিতে কী ধরনের ঐক্য এবং অনৈক্য চলছে সে প্রসঙ্গে শুরু করব আজকের আলোচনা। শুরু করব ডক্টর মোহাম্মদ তৌফিকুল ইসলাম মিথিল, আপনার মধ্য দিয়ে। ঐক্যমত্য কমিশনে নিজেদের সুপারিশ জমা দিয়ে গণপরিষদ গঠনের প্রয়োজন নেই বলছে বিএনপি। তাদের দাবি আগে হতে হবে জাতীয় সংসদ নির্বাচন, কিন্তু ছাত্রদের রাজনৈতিক দলের দাবি আবার তাদের বিপরীত। আসলে ছাড় দেবে কে? আসলে আমি যেটা বলি যে রাজনৈতিক দল হিসেবে প্রত্যেকটা রাজনৈতিক দলেরই একটা স্ট্যান্ড পয়েন্ট থাকে, সেই হিসেবে বিএনপিরও একটা আছে। বিএনপি যেটা চাচ্ছে যে নির্বাচন সংশ্লিষ্ট যে সংস্কারগুলো প্রয়োজন সেটা দ্রুত করে নির্বাচনের ব্যবস্থা করা। পাশাপাশি এনসিপির যেটা গণপরিষদের কথা বলা হয়েছে, জামাত আনুপাতিক হারে চাচ্ছে। এটা আসলে প্রত্যেকটা রাজনৈতিক দলেরই। আপনি যদি বিএনপিকে দেখেন, বিএনপি তো আর হঠাৎ করে জন্ম নেওয়া একটা রাজনৈতিক দল না। রাষ্ট্র পরিচালনায় যার অভিজ্ঞতা আছে দীর্ঘ সময়, বিশেষ করে গত 15-16 বছর ফ্যাসিস্ট সরকারের সময় নিপীড়ন নির্যাতনের ইতিহাস আছে, জামাতে ইসলামেরও আছে। হয়তো তুলনামূলকভাবে বিএনপির সেই অভিজ্ঞতা বেশি সরাসরি রাষ্ট্র পরিচালনায়। এনসিপি অপেক্ষাকৃত তরুণদের ঘরা একটা দল
এবং আমার প্রশ্ন হচ্ছে যে এই তরুণদের ঘোড়া দল ওনাদের রাজনৈতিকভাবে আমার কাছে মনে হয় যে এজেন্ডাগুলো নিয়ে আসছে সেটা যদি সত্যিই এই তরুণদের হয়ে থাকে সাউন্ডস গুড, বাট এজেন্ডাগুলো সাবমিট করার আগে যেটা প্রয়োজন আমার মনে হয় এই তরুণদের মধ্যে একটু গবেষণা, আরেকটু এই জিনিসগুলো নিয়ে আরেকটু ভাবার সময় আছে। আর পাশাপাশি 3টা মেরুতে 3টা রাজনৈতিক দল আছে, কিন্তু আমার মনে হয় যদি আলোচনার টেবিলে বসা হয় শুধুমাত্র এই 3টা প্রতিপক্ষকে না রেখে এখানে রাজনৈতিক বিশ্লেষকরা থাকতে পারেন, সুশীল সমাজের প্রতিনিধি থাকতে পারেন, সবাইকে নিয়ে আমরা মনে হয় একটা সেশন হবে না, কয়েকটা সেশন, কিছু সেশন লাগবে। আর প্রত্যেকের সপক্ষের মতে কেন চায় অডিয়েন্সকে তো কনভিন্স করতে হবে। আমি যখন শিক্ষক হিসেবে ক্লাসে পড়াই আমার কিন্তু একটা টার্গেট থাকে, আমি সবসময় ছাত্রদের বলি আমি তোমাদের যে লজিক দিচ্ছি সেই লজিকে যদি তোমরা কনভিন্স নাও, আইদার ইউ মেক ইট ক্রিস্টাল অর আই উইল মেক ইট ক্রিস্টাল। স্বাভাবিকভাবে এনসিপির হাতে যে পয়েন্টগুলো আছে, এনসিপির কাছে নিশ্চয়ই যুক্তি আছে, তাহলে এনসিপিকে সেই সুযোগটা দেওয়া হোক। কি কারণে ওরা গণপরিষদ প্রথম চাচ্ছে, একইভাবে বিএনপিকে সেই সুযোগ দেওয়া হোক, জামাতকে সেই সুযোগ দেওয়া হোক। প্রত্যেকের অবস্থানটা স্পষ্ট করেছে। অবস্থান যেহেতু স্পষ্ট করেছে, আমার মনে হয় আলোচনার টেবিলে গেলে প্রত্যেককেই কিছু না কিছু কোনো না কোনোভাবে ছাড় দিতে হবে। ছাড় দিয়ে আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চাই। এবং জনগণ কিন্তু এখন এসে এই দেশকে বিভাজন অবস্থায় দেখতে চায় না। আর ব্যাপারটা হচ্ছে এই তরুণরা স্বাভাবিকভাবে তরুণদের নেতৃত্বে আমরা যে জুলাই অভ্যুত্থানে পেয়েছি, ব্যাপারটা এমন হওয়া উচিত না, যেটা আমিও বলেছি, যেটা আওয়ামী লীগ বরাবরই নিজেদের বলতো আমরাই মুক্তিযুদ্ধ আমাদের নিজস্ব সম্পত্তি। তরুণদেরও সেটা ভাবা উচিত না, কারণ এটা সবার অর্জন। এবং তরুণরা রাজনীতিতে এসেছে, এটা কিন্তু আসলে সাউন্ডস ডিফারেন্ট, যেটা সিন্স ইন্ডিপেন্ডেন্স শুধুমাত্র তরুণদের গড়া দল কিন্তু আগে ছিল না। কিন্তু তরুণদেরও বুঝতে হবে রাষ্ট্র পরিচালনায় আমাদের অভিজ্ঞতা নেই, দল হিসাবে আমরা নতুন, আমরা আসলে কিভাবে এগিয়ে যাব। একটা অভিজ্ঞ, যেখানে ধরেন বিএনপি এবং জামাতকে যদি, বিশেষত বিএনপিকে যদি দেখেন, এখানে XYZ 3টা জেনারেশন আছে, আর তরুণদের মধ্যে একটা জেনারেশনে আপনি পাচ্ছেন যেটা হচ্ছে জেড জেনারেশন। তো একটা জেনারেশনের পারসেপশন দিয়ে কিন্তু 3টা জেনারেশনকে কিভাবে ফেস করবে। আমি আসলে বরাবরই আশা করেছিলাম হয়তো তরুণদের দলের মধ্যে একটা সম্মিলন থাকবে 3টা জেনারেশনের, কিন্তু আমি দেখলাম প্রতিষ্ঠা লগ্ন থেকেই তরুণদের এই দলে শুধু একটা জেনারেশনই আছে। একটা জেনারেশন দিয়ে আসলে ফিউচার পারসেপশন করা অনেক সময় ডিফিকাল্ট হয়, এটা অনেক সময় সাস্টেনেবল হয় না, কারণ ইমোশন দিয়ে কিন্তু রাষ্ট্র পরিচালনা হয় না। রাষ্ট্র পরিচালনায় যেমন অতীত অভিজ্ঞতার প্রয়োজন, এবং ফিউচার প্রেডিকশনের জন্য একটা সাস্টেনেবল পলিটিক্স এবং সিস্টেম যদি আমরা ইন্ট্রোডিউস করতে চাই, সেখানে কিন্তু মাল্টি ডাইমেনশনাল অ্যাপ্রোচটা প্রয়োজন এবং মাল্টি ডাইমেনশনাল পিপলদের অংশগ্রহণ প্রয়োজন। আপনার বক্তব্যের সূত্র ধরে আমরা একটু এনসিপির যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান, আপনার কাছে জানতে চাই, আপনি সমালোচকের কথা শুনলেন। বিএনপি বলছে নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিকভাবে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হলে সবকিছুর আলোচনা হবে সংসদে। সেক্ষেত্রে আপনাদের যে সেকেন্ড রিপাবলিক, গণপরিষদ, সংবিধান বিষয়ক দাবিগুলো আছে, সেগুলো সুরাহা হওয়ার পথ কি? আপনাকে ধন্যবাদ, দেশবাসীকে এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। বিএনপি তো আসলে অনেক কথাই বলে এবং তারা অতীতে দেশ পরিচালনা করেছে এবং সেই দেশও আমরা দেখেছি। এখন বিএনপি একটা 31 দফা দিয়েছে। তারা বলেছে 31 দফা হচ্ছে তাদের এজেন্ডা, তাদের এই যেটা হচ্ছে তারা ক্ষমতা আসলে বাস্তবায়ন করবে। কিন্তু আশ্চর্যজনকভাবে বিএনপির যে 31 দফার মধ্যে একটা বিষয় আছে যে কেউ হচ্ছে 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, 31 দফার মধ্যেই আছে। সেখানে যখন নির্বাচন সংস্কার কমিশন প্রস্তাব করছে যে কেউ 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, আপনি কি এই প্রশ্নের সাথে একমত কিনা, এই মতের সাথে একমত কিনা? বিএনপি দ্বিমত পোষণ করছে। অর্থাৎ বিএনপির 31 দফায় বলছে যে একজন 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, কিন্তু যখন সংস্কার কমিশন প্রস্তাব করলো যে একজন 2বারের বেশি হচ্ছে প্রধানমন্ত্রী হতে পারবে না, তখন বিএনপি অপোজ করলো। তো এই হচ্ছে বিএনপির স্ট্যান্ড। আবার বিএনপির 31 দফা যেটা, এটা কিন্তু 2021 সালে দেওয়া। জুলাই বিপ্লবে এত বড় একটা মেসাকার ঘটলো, এত মানুষকে হত্যাকাণ্ডের শিকার হলো, এত মানুষ শহীদ হলো, অন্ধ হলো, আহত হলো। বিএনপি কিন্তু তাদের সেই 31 দফায় কোনো সংস্কার নিয়ে আসে নাই। অর্থাৎ জুলাই বিপ্লবের পরে যে বাংলাদেশের যে একটা সোশিও পলিটিক্যাল কালচারে যে একটা পরিবর্তন হয়েছে, সেইটা কিন্তু তাদের সেই 31 দফায় নাই। এখন তরুণরা বিএনপির সাথে যুদ্ধ করতে চায় না। বিএনপির সাথে আমাদের আলোচনা হতে পারে, সমালোচনা হতে পারে, কিন্তু আমরা ঐক্যমতে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করতে চাই যে গত 16 বছরের যে মজলুম রাজনৈতিক দলগুলো ছিল, আমরা সবাই মিলেমিশে আগামীর বাংলাদেশটা গড়ব। সেই প্রক্রিয়া কি হতে পারে? দেখুন, বিএনপি তাদের জায়গা থেকে একটা প্রস্তাব দিয়েছে, এনসিপি তাদের জায়গা থেকে একটা প্রস্তাব দিয়েছে, জামাত থেকে শুরু করে
প্রত্যেকটা রাজনৈতিক দল তারা একটা প্রস্তাব দিয়েছে। সরকারের কাজটা কি? সরকার হচ্ছে এর মধ্যে সমন্বয় করবে। সরকার এখন এনসিপিকে ডাকবে, বিএনপিকে ডাকবে, জামাতকে ডাকবে, ডেকে সমন্বয় করে ব্যালেন্স করে, এই ব্যালেন্স করাটাই সরকারের এখন কাজ। ব্যালেন্স করে এমন একটা জায়গায় নিয়ে আসবে যেটা জনগণের জন্য মুক্তি নিয়ে আসবে। কারণ আপনি বলতে পারেন যে ভাই এনসিপি কেন হচ্ছে গণপরিষদ নির্বাচন চায়, সংবিধান বাতিল চায়, নতুন সংবিধান চায়, কেন চায়? আপনাকে এই কোশ্চেনটা আসতে হবে। এনসিপি কেন নতুন সংবিধান চায়? কারণ জানেন, কারণ এনসিপি দেখেছে গত 54 বছর এই সংবিধান দিয়ে এখন পর্যন্ত একটি সমালোচনা মুক্ত, বিতর্ক মুক্ত 100% ভালো নির্বাচন এখন পর্যন্ত বাংলাদেশে হয়নি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল, সেটাকে উঠিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও গত 54 বছরের বিএনপি আরেকটা জিনিস চায় না, সেটা হচ্ছে আপনার এই সরকার প্রস্তাব করেছে যে আমাদের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল হবে, অর্থাৎ সেই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সবকিছু নিয়ন্ত্রণ করবে, দুর্নীতি বলেন, প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ করবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। বিএনপি ডিরেক্ট অপোজ করছে যে তারা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল চায় না, অর্থাৎ তারা রাষ্ট্রের কাছে, জনগণের কাছে জবাবদিহিতা পছন্দ করছে না। তারা হয়তো ধরেই নিয়েছে আগামী নির্বাচন তারা ক্ষমতায় আসবে এবং ক্ষমতায় এসে তারা এটা করবে। এখনই যারা সংস্কার চায় না তারা ক্ষমতায় এসে সংস্কার করবে, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। এটা খুব ভয়ঙ্কর কথা। কারণ যেই দল ইতোমধ্যে ক্ষমতায় আসে নাই, কিন্তু আপনি খবর নিয়ে দেখবেন বাংলাদেশের সমস্ত হাট, মাঠ, ঘাট মাইকিং করে চাঁদাবাজি করা হচ্ছে। ইভেন আজিমপুর কবরস্থান, সেই কবরস্থানে গিয়ে হচ্ছে এই দলের লোকজন চাঁদাবাজি করতেছে। আপনার নিউ মার্কেট থানায় অ্যাটাক করে এই দলের লোকজন থানা থেকে পুলিশকে মেরে আসামি ছিনতাই করে নিয়ে আসছে। একজন চাঁদাবাজকে, যে প্রকাশ্য দিবালোকে মানুষকে কুপিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আসলে এনসিপি ভয় পায় যে এই বিএনপি ক্ষমতায় আসলে এই সংবিধানের আলোকে, অর্থাৎ বিএনপিই বলছে 2021 সালে যে এই সংবিধানের আলোকে একটা ভালো নির্বাচন করা সম্ভব না। এখন বিএনপি বলছে যে ন্যূনতম সংস্কার করে নির্বাচন দিয়ে দেন। অর্থাৎ যখন বিএনপি দেখছে যে এই সংবিধানের আলোকে নির্বাচন দিলে তারা ক্ষমতায় আসতে পারবে না, তখন এই সংবিধান খারাপ। যখন দেখছে যে এই সংবিধানের আলোকে নির্বাচন দিলে ক্ষমতায় এসে তারাও একটা ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে, এখন এই সংবিধান ভালো। এই জন্য তারা ন্যূনতম সংস্কার চাচ্ছে। দেখুন, জুলাই বিপ্লবের 7 মাস হতে না হতেই জনগণ ইতোমধ্যে জনগণ এই জুলাই বিপ্লবের সুফল ভোগ করা শুরু করেছে। আপনি বাংলাদেশের ইতিহাসে প্রথমবার যে রমজান মাসে নিত্যপণ্যের একটারও দাম বাড়ে নাই, জনগণের কাছে সবাই স্বস্তি ফিরে আসছে। আজকে এই আপনার হাতিয়া না, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তো চরম বিতর্ক রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যেটা বললেন, আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপ, কিন্তু সেটাও আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে। সরকার চেষ্টা করছে। আজকে আপনার ওই যে চট্টগ্রামের সন্দ্বীপে একটা ফেরিঘাট উদ্বোধন করা হয়েছে। পুরো চট্টগ্রামের মানুষকে এখানকার পুরো মেইন চট্টগ্রামের সাথে কানেক্ট করা হয়েছে। হ্যাঁ, সেই ফেরিঘাটে কিন্তু কারোর নাম নাই, কোনো মানুষের নাম নাই। ইভেন যে উদ্বোধন করছে প্রধান উপদেষ্টা সহ 6 জন উপদেষ্টা ছিল, একজন উপদেষ্টারও নাম নাই। আমরা এই ধরনের একটা বাংলাদেশ প্রত্যাশা করি, যে এই বাংলাদেশে ওই বাপে করছে, স্বামী করছে, ভাই করছে, মা করছে, এই ধরনের তসবি জব করা হবে না। বাংলাদেশের জনগণের টাকায় করছে, বাংলাদেশের জনগণের নামে চলবে, এই ধরনের একটা বাংলাদেশ এনসিপি প্রত্যাশা করে। সেই জায়গায় তরুণদের বলতে পারেন, তরুণরা ভুল করবে, তরুণরা শিখবে। আপনারা তরুণদের সমালোচনা করুন, তরুণরা আপনাদের সমালোচনা করুক, একে অপরের সমালোচনা জারি থাকুক। কিন্তু বাংলাদেশের প্রশ্নে এখন যে সুযোগটা আমাদের এসেছে, সেই সুযোগে কি আপনি মনে করেন যে আসলে বিদ্যমান যে বৃহৎ রাজনৈতিক দলগুলো আছে তারাই আসলে ছাড় দেওয়া উচিত? দেখুন, বিদ্যমান রাজনৈতিক দলগুলো না, বর্তমানে জাতির সামনে যে সুযোগ এসেছে, এই ধরনের সুযোগ 1971 সালের পরে এই প্রথমবার আসছে। এত বড় সুযোগ আর কোনোদিন আসবে কিনা খুব সন্দেহ হয়। কারণ কি জানেন, হেলিকপ্টার দিয়ে আপনার আমার সন্তানকে গুলি করে হত্যা করা হয়েছে, আপনাকে আমাকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা যারা এখানে টকশোতে কথা বলতে আসছি না, আমরাও কিন্তু ওই শহীদদের কাতারে থাকতে পারতাম। আমরা চাই না আমার সন্তানরা আজ থেকে 10 বছর পরে বা 15 বছর পরে আমি যদি ফ্যাসিস্ট হয়ে উঠি এই সংবিধানের আলোকে, এই রাষ্ট্রীয় কাঠামোর আলোকে, 15 বছর পরে আমি যখন ওই রাষ্ট্রের মন্ত্রী থাকবো, প্রধানমন্ত্রী থাকবো, আমার বুলেটটা আমার হুকুমে ওই হেলিকপ্টার দিয়ে গুলি করে আমার সন্তানের লাশটা না পড়ে, আমার সন্তান আমার বুকের মধ্যে থাকবে, সেই সন্তানের মাথায় গুলি করে বাবার কোল থেকে সেই সন্তানকে কেড়ে নেওয়া হবে না। এইটা নিশ্চিত করতে হইলে আপনার এই রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন, সাংবিধানিক পরিবর্তন, স্ট্রাকচারাল পরিবর্তন যদি আপনি নিয়ে আসতে না পারেন, আপনি
এই স্ট্রাকচারকে ফলো করে আপনি বাংলাদেশকে আপনি পরিবর্তন করতে পারবেন। জি, আমরা আরো কথা যার বলবো। যার জন্য আমরা আরো কথা বলবো। বিএনপির, আমি শেষ করে দিচ্ছি, যার জন্য বিএনপির বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, প্রত্যেকের উচিত আগামীর 15 বছর পরে কি ঘটতে পারে আজকের হাসিনার পরিণতি দেখে শিক্ষা নিয়ে সেই ধরনের পরিকল্পনা করে দেশটাকে সাজানো উচিত, জি। যাতে করে আর কাউকে পালাতে না হয় হেলিকপ্টার দিয়ে। মশিউর রহমান, আপনি থাকবেন। আমরা একটু শহীদুদ্দিন মাহমুদ স্বপন আপনার কাছে জানতে চাই, আপনি দুইজন আলোচকের কথা শুনলেন, বিদ্যমান যে পরিস্থিতি সেটিও দেখছেন, যেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে যে আপাতত পরস্পর বিরোধী অবস্থানে আছে বিভিন্ন মতাদর্শের রাজনৈতিক দলগুলো। প্রাথমিকভাবে রাজনীতিতে আসলে কতটা ঐক্য এবং অনৈক্যের সুর বইছে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমার সহ আলোচক দুজন আছেন, তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আলোচনা শুনছিলাম, এটি গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই জন আকাঙ্ক্ষাকে ধারণ করবার ক্ষেত্রে এবং সেটি বাস্তবায়নের জন্য যে জাতীয় ঐক্যমত থাকবার দরকার ছিল আমাদের, অথবা গণ অভ্যুত্থান পরবর্তী যে ঐক্যমতের রাজনৈতিক সংস্কৃতি চর্চা করবার কথা ছিল, আমরা বোধহয় সেটি যথাযথভাবে করতে পারিনি। এবং আজকের যে পরিস্থিতিটি আমাদের তৈরি হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলগুলো সংবিধান সংশোধনের প্রশ্নে এবং বিভিন্ন সংস্কার কমিশনগুলোর প্রশ্নে ভিন্ন ভিন্ন প্রস্তাবনা হাজির করছে। আমি মনে করি এটি কোনো অস্বাভাবিক বিষয় নয়। প্রত্যেকটি রাজনৈতিক দলেরই তার নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকবে এবং তার নিজস্ব প্রস্তাবনা থাকবে, এবং সেই প্রস্তাবনার ভিত্তিতে তার পক্ষে যৌক্তিক আলোচনাটা তিনি তুলে আনবেন। এখন ধরুন যে 6টি কমিশনের রিপোর্ট আমরা পেয়েছি, সেই রিপোর্টের ভিত্তিতে আমাদেরকে প্রশ্নমালা দেওয়া হয়েছে, সেগুলোর আমরা উত্তরও দিয়েছি। এর ভিতরে কিছু কিছু রাজনৈতিক দলের সাথে আলোচনা শুরু হয়েছে, সকলের সাথে আলোচনা হবে। আপনি মোটা দাগে দেখলে দেখবেন যে অনেকগুলো প্রশ্নেই কিন্তু সব রাজনৈতিক দলগুলোই 166 পয়েন্টস আছে, তার ভেতরে 100-এর উপরে সংখ্যা কিন্তু অনেক রাজনৈতিক দলেরই আছে, কেউ কেউ 150 পর্যন্ত একমত আছে। এবং সেই একমত যেগুলো আছে সেগুলোর প্রশ্ন তো বিভাজনের কোনো জায়গা নেই। যে সমস্ত প্রশ্নে দ্বিমত আছে তার ভিতরে মৌলিক জায়গা সেটি হচ্ছে যে এই সংস্কারগুলো বাস্তবায়নের প্রক্রিয়াটা কি। যেটি আপনার প্রশ্ন তুলেছেন যে এনসিপি যেই বক্তব্যটা দিয়েছে যে গণপরিষদ নির্বাচন এবং বিএনপি বলছে আগামী পার্লামেন্টে হলো সকল কিছু সমাধানের জায়গা, সেই প্রশ্নেই এই ঐক্যমত তৈরি করবার বিষয়টি। এখন আমাকে যদি জিজ্ঞেস করেন আপনার মতামত কি, তাহলে আমি বলবো যে এখানে অনেকগুলো সংস্কারের বিষয় আছে যেগুলোকে অধ্যাদেশের মধ্য দিয়েই করা সম্ভব, যেগুলো সংবিধান সংস্কার সম্পর্কিত নয়। আবার যেখানে সংবিধান সম্পর্কিত বিষয়গুলো আছে, সংবিধানের মৌলিক কাঠামোর আপনি সংস্কার করবেন, সেই সংস্কারের প্রশ্নে আগামী পার্লামেন্ট যথেষ্ট পরিমাণে ক্ষমতাবান এটি আমরা মনে করছি না। আমরা মনে করছি এই জন্য যে আগামী পার্লামেন্টের আগে সংবিধানের মৌলিক কাঠামো সংস্কারের প্রশ্নে আমার দল বা আমরা অনেকেই দাবি করতে চাই একটি গণভোট হওয়া উচিত, যে এই সংস্কারের প্রস্তাবগুলোতে আমরা একমত। কোনগুলোতে আমরা গণভোট চাচ্ছি? বিএনপি, এনসিপি সহ আমার দল জেএসডি, গণতন্ত্র মঞ্চ, সমস্ত রাজনৈতিক দলগুলো যে ডায়ালগটি হবে সরকারের সাথে, সেখানে যে সমস্ত বিষয়ে আমরা একমত হব, যে সমস্ত আমাদের যে জাতীয় সনদ তৈরি করবার কথা, যে জাতীয় সনদ যেগুলোতে একমত হবেন, সেই সব প্রশ্নে যেগুলোতে সংবিধান সংস্কার সম্পর্কিত বিষয় আছে, সেই সংস্কার প্রশ্নে বৃহত্তর জনগোষ্ঠীর ম্যান্ডেট নেওয়াটা বাধ্যতামূলক আমরা মনে করি। আমরা পৃথিবীর বিভিন্ন দেশে সংবিধান সংস্কার সভা নির্বাচনের কথা জানি, গণভোটের কথা জানি, আমরা গণপরিষদের নির্বাচনের কথা জানি, সেকেন্ড রিপাবলিক, থার্ড রিপাবলিক, ফোর্থ রিপাবলিকের বিষয়গুলা কোনোটাই অপ্রাসঙ্গিক না, কোনোটাই আলোচনার বাইরে না, ইতিহাসের বাইরেও না। কিন্তু আমরা এখন কতটুকু করতে পারছি, কতটুকু করব? যেমন একটা বিপ্লবের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করার যেই পরিস্থিতি বিরাজ করে, সেটি বিরাজ করছে না। সুতরাং সংবিধান সভার নির্বাচন অথবা গণপরিষদের নির্বাচনের যে দাবি, সেই দাবিটার সাথে আমরা মোটা দাগে এই জন্য একমত হতে চাই না, কারণ একটি নতুন সংবিধান তৈরি করবার জন্য যে জাতীয় ঐক্যমত্য দরকার, পুরো জাতি এক জায়গায় থাকা দরকার, যেটা 1971-72 সালে সংবিধান প্রণয়ন করার মতো সময় ছিল, যেটিকে যথাযথভাবে কাজে লাগানো হয়নি, সেই অবস্থাটা এখন নাই। সেই অবস্থা যেহেতু নাই, সুতরাং নতুন সংবিধান তৈরি করতে গেলে অনেকগুলো ইস্যুজ আসবে, যেগুলোতে কোনো সমাধান করা যাবে না। পেন্ডুলামের বাক্স খুলে গেলে সেটাকে আর আমরা ভরতে পারবো না। সেই জন্য আমরা মনে করি মোটামুটিভাবে রাজনৈতিক দলগুলো যে সমস্ত বিষয়
যে ফ্যাসিস্ট সাংবিধানিক ক্ষমতা কাঠামো, যার মধ্য দিয়ে যেমন মুশফিক যেটি বললো গত 15.5 বছরের ডাকাতের যে শাসন কায়েম করেছে, যে সংবিধানের যে ক্ষমতা ব্যবহার করি সেই ক্ষমতা কাঠামোকে বদলে দেওয়ার জন্য এটিকে কতটা গণতান্ত্রিক করা যায়, কতটা মানসম্মত করা যায়, কতটা আরেকটু এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই কাজটা করবার ক্ষেত্রে সংবিধান সম্পর্কিত যেই সংস্কার প্রস্তাবগুলো আছে সেগুলো প্রশ্নে গণভোট হওয়াটা প্রযোজ্য মনে করি। যেমন ধরুন আমাদের দল আমরা একমত হয়েছি 117টিতে, আমরা দ্বিমত করেছি মাত্র একমত নই 17টিতে, আংশিকভাবে একমত হয়েছি আমরা 27টিতে। অধ্যাদেশের মধ্য দিয়ে আইন করে এই সরকারে যেটা করতে পারে সেটা 74টিতে আমরা একমত হয়েছি। আবার সাংবিধানিক সংস্কার যেগুলা সেসব 27টি প্রশ্ন জড়িত, যেগুলোতে আমরা মনে করি গণভোট হওয়া প্রয়োজন, অথবা আমাদের বিকল্প প্রস্তাব আছে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কার সভার নির্বাচন। একটি নির্বাচন দুই নামে অভিহিত হবে, একটি হলো সংবিধান সংস্কার সভা, একটি হলো জাতীয় সংসদ নির্বাচন। প্রশ্ন উঠতে পারে ওই নির্বাচনটাকে সংবিধান সংস্কার সভা কেন বলছি এই কারণেই, এই সংবিধান সংস্কার সভা বললে আপনি যে ম্যান্ডেটটা পাবেন, এই ম্যান্ডেটের মধ্য দিয়ে যে পার্লামেন্টে এন্ডোর্স করবে আগামী কোনো আদালত অথবা আগামী কোনো পার্লামেন্ট কর্তৃক এটা চ্যালেঞ্জের মুখোমুখি হবে না। আমাদের সেই ভীতির জায়গা থেকে আমরা মনে করি যে সংস্কার প্রক্রিয়াটা এভাবে এগিয়ে নেওয়া যাওয়া উচিত। ভিন্ন ভিন্ন দলের ভিন্ন ভিন্ন যে মতামতগুলো আছে সেগুলোকে এক জায়গায় নিয়ে আসবার জন্য যে আলোচনার টেবিলের কথাগুলো হবে, আমরা বিশ্বাস করতে চাই আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নিতে এই আলোচনার টেবিলে বসে আমরা কাছাকাছি চলে আসবো। আমরা একটু বিরতিতে যেতে চাচ্ছি দর্শক। আরআইসিএল স্টিল গণতন্ত্রের কথা হচ্ছে ঐক্য অনৈক্যের রাজনীতি, এই বিষয়ে সময় হয়েছে একটি বিরতির, ফিরবো, আরো আলোচনা হবে, সাথেই থাকুন দর্শক। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি আরআইসিএল স্টিল গণতন্ত্র অনুষ্ঠানে। আলোচনা হচ্ছে ঐক্য অনৈক্যের রাজনীতিতে। আমরা দ্রুত প্রশ্ন নিয়ে অতিথিদের কাছে যেতে চাই। এবার আমি শুরু করতে চাই মশিউর রহমান, আপনার মধ্য দিয়ে। সম্প্রতি সেনাবাহিনী নিয়ে মন্তব্য করা পরবর্তী সময়ে বিভিন্ন মহলের যে আলোচনা এবং সমালোচনা চলছে বা করা হচ্ছে, কতটা চাপ অনুভব করছে এনসিপি? দেখুন, সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক। তাদের উচিত দেশ রক্ষার জন্য কাজ করা, আর রাজনীতিবিদদের কাজ দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করা, দেশের ইন্টারনাল পলিটিক্স নিয়ন্ত্রণ করা। সেনাবাহিনী যদি এখন তাদের সেই দেশ রক্ষার কাজ বাদ দিয়ে দেশের রাজনীতি নিয়ে মাথা ঘাটায়, তাহলে এটা আমাদের রাজনীতিবিদদের রাজনীতি ছেড়ে দিতে হবে। কারণ এই রাজনীতিবিদরাই হচ্ছে সেই স্বাধীনতা সংগ্রাম থেকে এখন পর্যন্ত দেশের জন্য লড়াই করছে, সংগ্রাম করছে, এবং সেনাবাহিনী ওই দক্ষিণপাড়া উত্তরপাড়া থেকে এসে বারবার পেছন দরজা থেকে ক্ষমতা গ্রহণ করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমান বাংলাদেশের সিনারিটা ভিন্ন। জুলাই বিপ্লবের পরে এই দেশে মানুষ একটাই বুঝে যে রাজনীতিবিদরা ক্ষমতায় আসবে, কিন্তু ক্যান্টনমেন্ট থেকে কেউ যদি ক্ষমতায় আসার চেষ্টা করে, দেখুন সাম্প্রতিক সময় যে বিষয়টা ভাইরাল হয়েছে, আমি অন্য কোনো ইস্যুতে যাব না, জাস্ট হচ্ছে আপনি জুলাই বিপ্লবের একজন মহানায়ক, তাকে যখন আপনি ডেকে চাপ প্রয়োগ নামে প্রস্তাবও দিবেন যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে আওয়ামী লীগের কেউ আসবে, তখন সে যেটা বিরোধিতা করবে এটা আপনার বোঝা উচিত ছিল। আওয়ামী লীগ, আচ্ছা আপনি যাদেরকে রিফাইন্ড আওয়ামী লীগ বলছেন, আমি স্পেসিফিকভাবে বলি, আপনার ওইখানে যে যাদের নামটা প্রস্তাবে ছিল তাদের নামটা আমি আপনাকে বলি। 3টা নাম হচ্ছে আপনার ওই যে সার্জিস আলমকে বা হাসান আব্দুল্লাহকে বলা হয়েছিল। একজন ছিল হচ্ছে মান্নান সাহেব, ওই যে সিলেটের, এরপরে হচ্ছে আরেকজন ছিল হচ্ছে সাবের হোসেন চৌধুরী, আরেকজন ছিল নারী প্রতিনিধি হিসেবে নারায়ণগঞ্জের আইভি। আচ্ছা, এরা যদি ভালো আওয়ামী লীগেরই হয়, এই যে হাসিনা যে গত 16 বছরে 2000 বিএনপি জামাতের সাধারণ মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যা করলো, গুম করলো, সেদিন এই ভালো আওয়ামী লীগারদের বিবেক কই ছিল? এই শেখ হাসিনাতে গত 3টা নির্বাচনে ভোট ডাকাতি করলো, সেই সময় এই ভালো আওয়ামী লীগারদের বিবেক কই ছিল? সেই নির্বাচনে কি এরা এমপি হয় নাই? সেই নির্বাচনে কি এরা হচ্ছে আপনার ওই যে সিটি কর্পোরেশনের মেয়র হয় নাই, মন্ত্রী হয় নাই? আরে ভাই, ভোট চুরি করে যারা জনগণের ভোট এবং ভাতের অধিকার হরণ করে এমপি হইল, মন্ত্রী হইল, এই গুম খুনকে সাপোর্ট করলো, জুলাই বিপ্লবের সময় কি এই আইভি বলেন, এই আপনার মান্নান বলেন, সাবের হোসেন চৌধুরী বলেন, বা কোনো আওয়ামী লীগের নেতা, কোনো এমপি, কোনো মন্ত্রীকে এসে বলছে যে আমরা এই হাসিনার বিরুদ্ধে, আমরা এই আওয়ামী সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে? ইসলামে একটা কথা বলে, আপনি যদি চুপ থাকেন তার মানে হচ্ছে আপনি মৌন সম্মতি দিচ্ছেন যে আমি তোমার পক্ষে। এই ভদ্রলোকেরা কেউ কি আইসা বলছে যে ছাত্র জনতার বুকে গুলি চালাইয়েন না? এরা হাসিনার দোষর না, শুধু এরা হাসিনা একটু বড় খুনি, এরা ছোট খুনি।
এখন এদেরকে যখন আপনি জুলাই বিপ্লবের একজন মহানায়ককে বলবেন যে এরা রিফাইন্ড আওয়ামী লীগ, এরা ভালো আওয়ামী লীগ, এরা আগামীর বাংলাদেশকে আপনার সুন্দর বাংলাদেশের রাজনীতি উপহার দেবে, এরা আর হেলিকপ্টার দিয়ে গুলি করবে না, আমরা সেটা বিশ্বাস করব? আপনি ওই ক্যান্টনমেন্টে হন আর আপনি যেখানেই হন, আপনি যদি ওই ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে বাংলাদেশে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন, আপনি যত বড় নেতা হন, আপনি যত বড় মাপের মানুষ হন, যত বড় মাপের সেনাবাহিনীর কর্মকর্তা হন, আমরা আপনাদের বিরুদ্ধে রিভোল্ট করব, বিপ্লব করব, বিদ্রোহ করব। প্রয়োজনে আমাদের একটা জীবন আছে না, যে জীবনটা আমরা জুলাই বিপ্লবে দিয়েছি, আমরা বলি উই আর অলরেডি শহীদ, এই উই আর অলরেডি শহীদদের মধ্যে থেকে তারা জীবিত আছে। যদি কেউ বাংলার মাটিতে হাসিনাকে, আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করে কোনো নাম দিয়ে, কোনো প্রজেক্টের আড়ালে, আমরা তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। তাতে আমাদের আপনার সহালোচকদের কথাও একটু শুনবো। ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল, সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো অবস্থা কিন্তু এখনো চলমান আছে। এমন পরিস্থিতিতে সেনাবাহিনীকে নিয়ে এনসিপি নেতৃত্বের যে বক্তব্য, বাহিনীটিকে জনগণের মুখোমুখি দাঁড় করালো কিনা? আসলে আমার মনে হয় কিছুটা উত্তর আমার সহ তরুণ আলোচক দিয়েছে, তবে এর আগে আমি একটা আগের প্রসঙ্গে আসতে চাই। সম্মানিত তরুণ আলোচক ঐক্য অনৈক্যের প্রশ্নে যতবার বিএনপিকে ব্লেম করেছে, সেটা দিয়ে কিন্তু ঐক্য হবে না। আমি যেটা বারবারই বলি যে ব্লেম গেম মাস্ট বি স্টপ। আপনি দেখেন, ঐক্য করতে চাইলে আপনি বিএনপিকে চাঁদাবাজ তকমা দিবেন, বিএনপিকে অভিযুক্ত করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু হবে না। কারণ আমি যেটা জানি, বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান বরাবরই কিন্তু একটা কথা বলছেন, কোনো চাঁদাবাজকে আমরা অন করি না। চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের কোনো দল নেই, ওরা সুবিধা মতো ওদের রং পাল্টায়, ওরা যখন যে দল ক্ষমতায় আসে সেখানে আবির্ভূত হতে চায়। এবং আমরা পাশাপাশি দেখেছি বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন কিভাবে চাঁদাবাজদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছেন, শোকজ করেছেন, বহিষ্কার করেছেন দল থেকে। উনি কিন্তু কণ্ঠাবোধ করেননি, উনি করছেন। এটা করার পরেও আমার মনে হয় আত্মসমালোচনা আগে হওয়া উচিত, যেটা আমি আগের পর্বে আমার তরুণ আলোচক যেটা বারবার বিএনপিকে ব্লেম করতে চেয়েছে। এভাবে ব্লেম করে কিন্তু কারোর সাথে আলোচনায় আসলে ঐক্য আনা যাবে না। আগে হচ্ছে আত্মসমালোচনা করতে হবে। তা আমার মনে হয় যে এনসিপি থেকে যে কথাগুলো বলা হয়েছে সেনাবাহিনী নিয়ে, অবশ্যই আমি এটার সাথে স্ট্রংলি এগ্রি। সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না, এটাই স্বাভাবিক, এবং রাজনীতিবিদরাই করবে, এটার সাথে আমি স্ট্রংলি এগ্রি। এটা সব রাজনীতিবিদই বলবে এবং সিভিল সোসাইটি সেটাই বলবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি একজন মুখপাত্র আগের দিন একটা কথা বলবো, পরের দিন আবার এটাকে দ্বিমত পোষণ করব, এটা কিন্তু রাজনৈতিক অপরিপক্ষতার পরিচয়। আমার মনে হয় আমি যখন সোশ্যাল মিডিয়াতে বা ইলেকট্রনিক মিডিয়াতে কোনো কথা বলবো, সেটা কিন্তু আমাকে চিন্তা করে ভেবেচিন্তেই বলা উচিত। কারণ এই কথাগুলো নিয়ে কিন্তু জাতির সামনে যারা জুলাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে, নেতৃত্ব দানকারী নেতা, আমি মহানায়ক বলছি না, আমি মহানায়ক বলতে আমি কিন্তু আবু সাইদকে বুঝি, আমি মহানায়ক বলতে মুগ্ধদের বুঝি, যারা জীবন দিয়েছে তারাই বীরশ্রেষ্ঠ। তো যারা এখন নায়ক জুলাই বিপ্লবের, ওনাদের কিন্তু কথা বলার ব্যাপারে একটু রেসপন্সিবল হওয়া উচিত। কারণ একজন আগের দিন বলল, পরে আরেকজন এটাকে ডিসএগ্রি করলো, পার্শিয়ালি ডিসএগ্রি করলো, এটা কিন্তু জনগণ বিব্রত হচ্ছে এসব শুনে, জনগণ কিন্তু কনফিউজড হচ্ছে। আমার মনে হয় সেক্ষেত্রে তরুণদের এটা বোঝা উচিত, আমরা যেটা বলছি সেটা কি ভেবেচিন্তে বলছে কিনা। এই জন্যই কিন্তু রাজনীতিতে অভিজ্ঞতার প্রয়োজন, বুঝে শুনে কথা বলা প্রয়োজন। কথা টেবিল টোকে অনেক কিছু হতে পারে, বাট আমি যখন মিডিয়াতে যাব, সোশ্যাল মিডিয়াতে যাব, আমি যখন ইলেকট্রনিক মিডিয়ার সামনে কথা বলবো, তখন কিন্তু আমাকে ভেবে চিন্তেই কথা বলতে হবে। কারণ এগুলো কিন্তু ঐক্যে অনৈক্যের পেছনে অন্তরায় হয়ে দাঁড়ায়। ভিন্ন মত রাজনীতিতে থাকবে, এটাই স্বাভাবিক। তরুণদের একটা মতামত থাকবে, বিএনপি একটা সর্ববৃহৎ দল, এখানে একটা মতামত থাকবে, জামাতের একটা মতামত থাকবে, কমিউনিস্ট পার্টির একটা থাকবে, থাকতেই পারে। কিন্তু আমরা ব্লেম গেম করে কিন্তু আলোচনায় সুফল আনতে পারবো। আমরা একটু সহালোচক শহীদুদ্দিন মাহমুদ স্বপন, এই প্রসঙ্গে আসলে আপনি কি বলবেন, যে এনসিপির বক্তব্যকে কিভাবে বিশ্লেষণ করবেন? না দেখুন, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের সেনাবাহিনী গড়ে উঠেছে। যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, তৃতীয় সেক্টর কমান্ডার ছিলেন, তাদের মধ্যে দিয়ে সেনা বাহিনীর প্রধান ছিলেন, তারাই এই বাহিনীটি গড়ে তুলেছে। এটা আমাদের গৌরবের এবং আমাদের গর্বের একটা জায়গা। নানা সময়ে নানা বিচ্ছুতির ঘটনা ঘটেছে, নানা ক্ষতবিক্ষত হয়েছে আমাদের সেনাবাহিনী, কিন্তু তারপরেও একটি জাতীয় প্রতিষ্ঠান হিসেবে এই প্রতিষ্ঠানটা শক্তিশালী থাকবে। আমার স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এটি আমার শেষ আশ্রয়স্থল। সুতরাং এটি কোনো অবস্থায় বিতর্কিত হোক, জনগণের মুখোমুখি দাঁড়াক, এটি প্রত্যাশিত নয়। এবং সবচাইতে বড় কথা, জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা কিন্তু অনেকগুলো ঝুঁকিতে আছি।
আপনারা নিশ্চয় সকলে আমরা জানি যে আমাদের আভ্যন্তরীণ ঝুঁকি যেমন আছে, পতিত স্বৈরাচার এবং তার দোসরেরা যে বিপুল পরিমাণ অর্থের বিনিয়োগ করে আমার সমাজের ভেতরে অস্থিরতা তৈরি করবার চেষ্টা করছে এবং নানা রঙে নানা রূপে ফিরবার চেষ্টা করছে, তেমনি আমাদের নিকট প্রতিবেশী একটি দেশ আমাদের বিরুদ্ধে এক ধরনের কি বলে মিডিয়া যুদ্ধ শুরু করেছে এবং সেটি সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এবং জিওপলিটিক্সে একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আমরা সময় অতিক্রম করছি। এই সময় আমার সেনাবাহিনী সম্পর্কিত কোনো বিষয় নিয়ে যে আলোচনাটা হয়েছে সেটি আমাদের কাছে খুব গ্রহণযোগ্য মনে হয়নি। প্রথমত হচ্ছে যে আলোচনাটা যৌক্তিক কি অযৌক্তিক সেই প্রশ্নে আমি যাচ্ছি না, শেষ করে দিবেন। আমি আলোচনাটা যৌক্তিক কি অযৌক্তিক, সেনাবাহিনীর সাথে হাস্তাহাস্যে আলোচনা হওয়া উচিত কি উচিত সেই প্রশ্নের পরবর্তী আলোচনা। প্রথম আলোচনা হচ্ছে এই আলোচনাটা হওয়ার পর এটি পাবলিক হওয়ার কোনো কারণ ছিল না, কারণ সব আলোচনা পাবলিক হতে হয় না, সব আলোচনাকে পাবলিক করা যায় না, কারণ এর মধ্য দিয়ে সমাজে যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে, সেনাদের পক্ষে বিপক্ষে রাজপথে স্লোগান, মব, এই জাতীয় অনেক বিষয় তৈরি হয়েছে। এটি জাতীয় নিরাপত্তা বাহিনীকে এইভাবে একটা বিষয়ের মুখোমুখি করাই ঠিক না। আর শেষ কথা যেটা বলতে চাই, ভাইয়ের সাথে আমি একদম একমত। আমরা কখনোই চাইব না গণতান্ত্রিক রাজনীতিতে সেনাবাহিনী আমাদের রাজনৈতিক প্রক্রিয়ায় ভেতরে ঢুকুক অথবা রাজনৈতিক মীমাংসা তৈরি করবার চেষ্টা করুক। এটি সবসময় একটা প্রাতিষ্ঠানিক বাহিনী হিসেবে বাইরে থাকবে এবং জাতীয় সার্বভৌমত্ব নিরাপত্তার প্রশ্নে তারা অটল থাকবে। একই সাথে এটাও ভাববার বিষয় আছে, জুলাই গণ অভ্যুত্থানে আমরা তো চেয়েছি যে সামরিক বাহিনী আমাদের গণ আন্দোলনের মুখোমুখি না দাঁড়াক, আমাদের ছাত্র জনতার উপর হত্যা না করুক, গুলি না করুক, সেটাও তো প্রত্যাশা করেছি। এবং তার পরবর্তীতে সরকার গঠন প্রক্রিয়া থেকে শুরু করি এই প্রক্রিয়াগুলোতে সেনা প্রধান জড়িত ছিলেন, সেনাবাহিনী জড়িত ছিলেন। সুতরাং ক্রাইসিস মুভমেন্ট যখন তৈরি হয় তখন কোন অংশীজন হিসাবে তারাও কখনো কখনো থাকে, কিন্তু এই বাহিনীটাকে এই প্রতিষ্ঠানটিকে আমরা ক্ষতিগ্রস্ত করবার মতো কোনো আচরণ করব না। আমরা একটু বিরতিতে যেতে চাই। দর্শক, আরআইসি লিস্টে জনতন্ত্র গণতন্ত্র আলোচনা হচ্ছে, ঐক্য অনৈক্য রাজনীতি। একটি বিরতির সময় হলো, ফিরছি, আরও আলোচনা হবে, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি আরআইসি লিস্টের জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আলোচনা করছি ঐক্য অনৈক্যের রাজনীতি। আমরা আলোচনায় ফিরতে চাই খুব দ্রুত। শহীদউদ্দিন মাহমুদ স্বপন, আপনার মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়টি আসলে রাজনৈতিকভাবে ব্যবহার হচ্ছে কিনা, বিশেষ করে সুনির্দিষ্টভাবে যদি বলি, জাতীয় নাগরিক পার্টি এই বিষয়টিকে নিজেদের রাজনৈতিক এজেন্ডায় পরিণত করতে চাচ্ছে কিনা? দেখেন, আওয়ামী লীগ তো নিজেই এক ধরনের নিষিদ্ধ। আওয়ামী লীগ ফিরে আসবার জন্য তার কোনো চেষ্টাও নাই। আমার কিছু কেন জানি মনে হয় আমরা যে নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষাটার দিকে যাওয়ার চেষ্টা করছি, রাষ্ট্রের সংস্কার, একটা নির্বাচন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, জাতীয় সনদ, এই যে কতগুলো গুরুত্বপূর্ণ কাজ, এই কাজগুলোকে এক ধরনের পেছনের দিকে অথবা আলাদা জায়গায় রেখে দিয়ে এমন একটা বিষয় আমরা সামনে নিয়ে আসছি যেটা প্রাসঙ্গিকতা নাই, অর্থাৎ যে নিজেই আগ্রহী নয় অথবা তার নিজেরই কোনো চেষ্টা নাই এ বিষয়ে ফিরে আসবার অথবা এটাকে রিফাইন্ড হিসাবে তৈরি করে এখানে নিয়ে আসবার। সুতরাং আমি মনে করি না এই বিষয়টা এখন প্রাসঙ্গিক হচ্ছে যে আজকের মূল বিষয় অন্তর্বর্তীকালীন সরকার একটি জাতীয় সনদ তৈরি করবার চেষ্টা করছে এবং একটা নতুন রাষ্ট্র বিনির্মাণের কথা বলছি। শহীদ জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মৃতির প্রতি, আত্মার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য নতুন বাংলাদেশ তৈরি করবার যে আকাঙ্ক্ষা, দেওয়ালের লিখনগুলোকে রাষ্ট্রীয় জীবনে প্রতিফলন ঘটানোর জন্য যে চেষ্টা, সেটিকে কার্যকর করার ক্ষেত্রে মনোযোগী হওয়ার জন্য অন্তর্বর্তী সরকার কাজ করছে। এটি একটি সেতু হিসাবে কাজ করছে, সেতু বন্ধন। আমরা সকলে মিলে এই সেতুটিকে ভেঙে না ফেলে অথবা ভাঙার চেষ্টা না করি, এটিকে যেন শক্তিশালী করা যায়, এর মধ্য দিয়ে যেন আমরা জাতীয় জীবনে মূল কিছুটা হলেও গুণগত পরিবর্তন করতে পারি, সেই চেষ্টাটা আমাদের করা উচিত। আমাদের ভিন্ন ভিন্ন বক্তব্য থাকবে, ভিন্ন ভিন্ন রাজনীতি থাকবে, কিন্তু জাতির এই সংকট থেকে উত্তরণের জন্য আমি যে কথাটা প্রথমে বলেছি, নানা রকম ঝুঁকির ভেতরে আমরা আছি। আমাদের এই ঝুঁকি মুক্ত বাংলাদেশ তৈরি করা, বাংলাদেশের মানুষের যে প্রত্যাশিত স্বপ্নের বাংলাদেশ তৈরি করবার ক্ষেত্রে আমাদের যেটুকু চেষ্টা আছে সেই চেষ্টাটাকে সফল করবার ক্ষেত্রে আমরা যে বিভাজনের রাজনীতিটা নিয়ে আসছি, একে অপরের বিরুদ্ধে যে আক্রমণাত্মক কথা বলছি, প্রতিযোগিতা থাকবে কিন্তু আক্রমণ থাকবে না, এই জায়গাটা নিশ্চিত করবার দরকার। আমি আপনাকে ঘায়েল করবার চেষ্টা করব না, আমি আমার বক্তব্যটা উপস্থাপন করব, আপনাকে কনভিন্স করার চেষ্টা করব। জনাব মশিউর রহমান, আপনার কাছে একই প্রসঙ্গে আসতে চাই। আওয়ামী লীগ ইস্যুতে বিদ্যমান যে পরিস্থিতি চলছে সে বিবেচনায় বৃহৎ রাজনৈতিক দলগুলো কি কিছুটা কৌশলী অবস্থানে আছে বলে মনে করেন? দেখুন, আওয়ামী লীগের বিষয়ে 5ই আগস্ট একটা সেটেলমেন্ট হয়ে গেছে। 5ই আগস্ট এদেশে বাংলাদেশের জনগণ রায় দিয়ে দিয়েছে যে এই দেশে আওয়ামী লীগের কোনো রাজনীতি নাই, কারণ স্বতঃস্ফূর্তভাবে জনগণের অভ্যুত্থান হয়েছে এবং বাংলাদেশের কোনো দোকানে মিষ্টির দোকানে মিষ্টি খালি ছিল না। এখন আপনি কার সাথে আলোচনা করবেন? আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না?
আপনি কি সাদ্দাম হোসেনের যে পার্টি সেটাকে কি আপনি মূলধারার রাজনীতি হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কি আলোচনা হতে পারে? বা হিটলারের যে দেশ আপনার সেই ইহুদিদের সাথে কি রাজনীতি নিয়ে আলোচনা হতে পারে যে তারা মূলধারায় ফিরে আসবে কিনা, ইনক্লুসিভ রাজনীতি করবে কিনা? ভারত এত বছর কিন্তু কোনোদিন ইনক্লুসিভ রাজনীতির কথা বলে নাই। তারা বলছে কি মানে ইনক্লুসিভ মানে হচ্ছে জনগণের অংশগ্রহণ। আপনি এখন নির্বাচন দেন, জনগণ অংশগ্রহণ করে কিনা দেখেন। আরেকটা ব্যাপার, বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন বা অন্য রাজনৈতিক দলগুলো বলেন, প্রত্যেকে এই বিষয়ে একমত যে এই দেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নাই। এবং গত এক সপ্তাহে আপনি হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলমের ফেসবুকের পোস্ট নিয়ে আলোচনা সমালোচনা থাকতে পারে, কিন্তু এই পোস্টের পরে মিরাকেলি একটা ঘটনা ঘটছে। সেটা হচ্ছে হাসনাত আব্দুল্লাহ পোস্টের পরে বিএনপি এবং জামাত খুবই বোল্ড একটা স্ট্যান্ড নিয়েছে যে এই দেশে আর আওয়ামী লীগের রাজনীতি করতে দেওয়া হবে না, নামে বেনামে কোনোভাবে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। এখন সেই জায়গায় কিন্তু সবাই একমত, বিএনপি, জামাত এবং এনসিপি এইভাবে একমত যে এই দেশে আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে না। এখন আওয়ামী লীগকে আপনি কিভাবে নিষিদ্ধ করবেন? প্রথমত, সরকার চাইলে এই জুলাই বিপ্লবে গণহত্যার দায় আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে পারে। দ্বিতীয়ত, এটা কিন্তু এনসিপির দাবিও বটে। দ্বিতীয়ত, জুলাই বিপ্লবে যারা হচ্ছে সরাসরি অংশগ্রহণ করছে, মানে হত্যাকাণ্ডের সাথে হত্যাকাণ্ডে যারা অংশগ্রহণ করছে এবং গত 16 বছরে যারা রাজনৈতিক হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে এবং দুর্নীতির সাথে যুক্ত ছিল, এই ভোটাধিকার হরণের সাথে যুক্ত ছিল, প্রত্যেককে আপনি আইনের আওতায় নিয়ে আসবেন। আওয়ামী লীগ অটোমেটিক্যালি বাদ হয়ে যাবে। যদি আওয়ামী লীগ নামে কেউ রাজনীতি করতে না পারে এবং জুলাই বিপ্লবের আপনি যদি বিচার শুরু করে দেন এলাকা ধরে ধরে, তাহলে তো আওয়ামী লীগ এমনিই বাদ হয়ে যায়। এখন এই দেশে আপনি বিএনপি, জামাত, তরুণরা, অন্য রাজনৈতিক দল সবার ভিন্ন মত থাকতে পারে, সমালোচনা থাকতে আলোচনা থাকতে পারে, কিন্তু আপনাকে আওয়ামী লীগের প্রশ্নে একমত হতেই হবে যে এই দেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না। তা আমাদের মধ্যে আলোচনা সমালোচনা থাকবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার, কিন্তু আমরা আওয়ামী লীগের প্রশ্নে একমত যে এই দেশে আওয়ামী লীগের কোনো রাজনীতি করার অধিকার নেই। আপনাকে ধন্যবাদ। শেষ কথা বলবো ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল, আপনার মাধ্যমে রাজনীতিতে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যের আহ্বান জানাচ্ছে এনসিপি। বৃহৎ রাজনৈতিক দল হিসেবে যেগুলো রয়েছে তারা আসলে কোন পথে হাঁটতে পারে বলে আপনার মনে হয়? সহালোচক যেটি বললেন তার সাথে আপনি একমত কতখানি? আমি এই প্রশ্নে স্ট্রংলি এগ্রি। আমি বলবো যে এনসিপি অনেকগুলো ইস্যু নিয়ে কথা বলছে, আর আপনি যেটা আপনার কথায় চলে এসছে এনসিপি এটা নিয়ে রাজনীতি করছে কিনা, আমার মনে হয় এনসিপি যদি এটা নিয়ে রাজনীতিও করে থাকে, আমি এই রাজনীতিটাকে কিন্তু পছন্দ করি। কেন? জুলাই বিপ্লবের পর যারা গণহত্যা করেছে তাদের এই দেশের মাটিতে রাজনীতি করার অধিকার নাই, এটা কিন্তু অলরেডি হ্যাজ প্রুভেন। এবং গত 16-17 বছর আওয়ামী লীগ কোনো দলকে রাজনীতি করতে দেয়নি। ওরা রাজনীতি তাদেরই করতে দিয়েছে যারা গৃহপালিত পশুর মতো আওয়ামী লীগের সাথে আচরণ করেছে, তাদেরকেই রাজনৈতিক স্পেস দিয়েছে। এই প্রশ্নে এনসিপি যেমন এটা উত্থাপন করেছে এবং বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় এবং বড় একটা দল বিএনপি ইতিমধ্যেই কিন্তু তার অবস্থান স্পষ্ট করেছে, জামাত স্পষ্ট করেছে, এবং জনগণ এই ব্যাপারে কিন্তু 5ই আগস্টের পর স্পষ্টতই বলেছে যারা এই গণহত্যা চালাতে পারে। আজকে আপনি যে রাজনীতির ইনক্লুসিভ পলিটিক্সের কথা বলছেন, ইন্ডিয়া থেকে আসছে, ইন্ডিয়ার গত 16 বছর কোথায় ছিল এদেরই বক্তব্য? তখন তো একবারও বলেনি। ওরা ওদের ডেমোক্রেসি এনশিওর করেছে। ওরা বাংলাদেশের ডেমোক্রেসির ব্যাপারে কি ইনক্লুসিভ পলিটিক্সের কথা তখন মনে ছিল না? তখন এই বাংলাদেশের বোদ্ধাদের মনে এটা ছিল না? তারা তো একবার বলেনি। বিএনপির মতো একটা জনপ্রিয় দলকে রাজনীতির পলিটিক্সের নির্বাচনের বাইরে রেখেছে, বিএনপির সাথে যারা অ্যালায়েন্স ছিল তাদেরকে নির্বাচনের বাইরে রেখেছে। শেষ কথা একটাই, আওয়ামী লীগ এই গণহত্যাকারী দল হিসাবে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। আমার মনে হয় বাংলাদেশের মানুষ সেটা মেনে নিবে না। জি, ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল, শহীদুদ্দিন মাহমুদ স্বপন এবং মশিউর রহমান, আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ আজকের চমৎকার আলোচনা করার জন্য। দর্শক, রাজনৈতিক শক্তিগুলোর মতপার্থক্য থাকবে নীতিগত পার্থক্য ও সমালোচনাও, কিন্তু তারা সবাই বসবেন একসাথে আলোচনার টেবিলে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। নতুন বন্দোবস্তের বাংলাদেশের এমন প্রত্যাশায় শেষ করছি আজকের আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।